আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি নরওয়ে ইশক, লিখেছেন তুরাঙ্গনা। নিজের রুমে এক কোণে বিন ব্যাগে গা এলিয়ে বসে আছে কে কে। বাম হাতের আনমনে ধরে রাখা ফোনটার স্ক্রিনে কিছু একটা জলজল করছে। ফাহাদা গত রাতে তাকে কিছু ফাইল সহ একটি মেসেজ পাঠায়, যাতে স্পষ্ট লেখা রয়েছে নতুন রিপোর্ট অনুযায়ী গাড়ি দুর্ঘটনার আগে রাফা আমিনের ফুসফুসে স্নো পয়জনের লক্ষণ ছিল। আর একটু জানার পরই কেকের পুরনো বিশ্বাস আবারও একসাথে শোনিত হলো। এটা শুধু দুর্ঘটনা ছিল না, গত রাত হতেই সে এসব আরও অনেক কিছু ভেবে ঘাটাঘাটি করে জটলা পাকিয়েছে। কিছু তো একটা করতে হবে। যথারীতি ঘরের ভেতর বেশ খানিকক্ষণ ধরে আবার কিছু ভাবনা চিন্তার পর সে উঠে দাঁড়ায়। সকাল হতে না হতেই কেকে ব্যতিব্যস্ত হয়ে চলল জাভিয়ানের সাথে দেখা করতে। জাভিয়ান হায়দার গত রাতে প্রায় 12টার পর বাড়ি ফিরেছে। এতদিন তিনি কাজের ক্ষেত্রে শহরে ও দেশের বাইরে ছিল। অবশেষে সব ব্যস্ততা শেষে তার বাড়ি ফেরার সময় হয়েছে। এদিকে কেকে যেন বিশেষ করে তারই অপেক্ষায় ছিল। তবে এতক্ষণ অপেক্ষায় যেহেতু একদিন করেছিল, তাই আর গত রাতে জাভিয়ানের সাথে দেখা হয় না। আজকে নতুন সকালটাই বেছে নিল দেখা করার জন্য। কিন্তু আশ্চর্যজনকভাবে তার ভাবগম্ভীর খানিকটা ভিন্ন। নিজের রুম হতে বের হওয়ার আগে সে বেশ ভালো মতোই সেজেগুজে বের হলো, যেন নিজ থেকে আর বিশেষ কোনো এক কাজেও তাকে যেতে হবে। যথারীতি কালো রঙের পোশাকে সজ্জিত হয়ে সে চলল সরাসরি নিচতলা জাভিয়ানের স্টাডি রুমে। সেখানে গিয়ে দেখল জাভিয়ান সকাল সকাল ব্যস্ত সারিতে নানান রকম ফাইল নিয়ে বসেছে। তাকে দেখে কেকের ঠোঁটের কোণে অজান্তে ক্ষীণ তীর্যক হাসি ফুটল। অন্যদিকে জাভিয়ান তাকে দেখার সাথে সাথে বেশ উৎসাহিত কণ্ঠে বলে উঠল, আরে কেকে যে, এসো এসো। কিন্তু এত সকাল সকাল কোনো সমস্যা হয়েছে? কেকে নির্বিকার ভঙ্গিতে আওড়ালো, আই নিড টু টক উইথ অ্যাবাউট ইউ সামথিং ইম্পর্টেন্ট। জাভিয়ান এইবার তার ফাইল ছিঁড়ে কেকের দিকে বেশ উৎসাহিত দৃষ্টিতে চেয়ে রইল। এদিকে কেকে তৎক্ষণাৎ নিজ হতেই সোফায় গিয়ে পায়ের উপরে পা তুলে গা এলিয়ে বসে পড়ল। একই সাথে সিগারেট জ্বালিয়ে তাতে ধোঁয়া ছাড়ল। হাতে লাইটারও আঙুলের ডগায় ঘোরালো নির্বিকার ভঙ্গিতে। তার এমন নির্লিপ্ততা জাভিয়ান নিজেকে খানিকটা ততস্থ করল। টেবিল ছেড়ে সোফার দিকে এগিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ অবশ্যই, বলো কি বলবে। এই বলতে না বলতেই সে কেকের সম্মুখে সোফায় বসে পড়ল। অন্যদিকে কেকে ক্ষীণ মুচকি হেসে নির্বিকার ভঙ্গিতে বলে উঠল, আমি রাফা আমিনের মেয়ে সুইনকে বিয়ে করতে চাই, বিকজ আই থিঙ্ক আই লাভ হার। জাভিয়ান যেন বিস্ময় থমকে গেল। নিজে কিছুক্ষণের জন্য হিতাহিত জ্ঞান শূন্য মনে হতে লাগলো। নিজেকে কোনোভাবে সামলে নিয়ে অস্ফুট স্বরে বলতে লাগলো, বাবা হয়ে নিজের সৎ মেয়েকে বিয়ে করবে? সম্পর্কে তো ও তোমার মেয়ে হয়। ওকে কি করে তুমি ভালোবাসতে পারো? মাথা ঠিক আছে তোমার? মধ্যবয়স্ক ব্যক্তি তথা জাভিয়ান তীক্ষ্ণরুক্ষ কথায় তার সম্মুখে পায়ের উপরে পা তোলে নির্বিকারী সিগারেট টেনে ধোয়া উড়ানো কালো রঙের পোশাকে সুসজ্জিত সুদর্শন বিরক্তির সাথে গম্ভীর স্বরে বলে উঠল, ওহ জাস্ট শ্যাট আপ আঙ্কেল। এসব সম্পর্কের নীতি ফিতে ধারি না আমি। ওকে বিয়ে করতে চাই মানে বিয়ে আমি করবই। তার এহেন কথায় জাভিয়ান ভারী শ্বাস ফেলল। এই ছেলে প্রচণ্ড উগ্র বেপরোয়া। সমাজ থেকে বিচ্ছিন্ন থেকেছে দীর্ঘকাল। সমাজ সম্পর্কে নীতি সবই যেন তার কাছে তুচ্ছ। তবে এবার যে যা চাইছে তা কিভাবে করা সম্ভব? সে পুনরায় ভারী শ্বাস ফেলে আওড়ালো, পাগলামি করো না কেকে। সব কিছুর একটা সীমা আছে। তুমি প্রতিবার এই সীমাগুলো অতিক্রম করতে চাইলেও এবার কিন্তু তা কোনো মতেই সম্ভব নয়। তুমি জীবনে যা যা করতে চেয়েছো তাতে আমি সর্বদা সাহায্য করেছি, কিন্তু এর মানে এই না যে আমি এখন তোমার এই উদ্ভট আবদার পূরণ করব। জাভিয়ানের কথা কেকে শান্ত ভঙ্গিতে তীর্যক হাসে। সোফায় পায়ের উপরে পা তুলে দুদিকে হাত ছড়িয়ে গায়ে এলিয়ে নির্বিকার ভঙ্গিতে বসে আছে। চোখ মুখে নির্লিপ্ততার পাশাপাশি তাচ্ছিল্য আভা তীব্র। পরনে তার ম্যাট কালো লেদার জ্যাকেট, কালো টি শার্ট প্যান্ট, মাথা ভর্তি ওলফেয়ার কাট দেওয়া কাঁধ অব্দি এক ঝাঁক রেশমের ন্যায় সিল্কি চুলগুলো বরাবরের মতো এলোমেলো। কিছু চুল ছড়িয়ে ছিটে কপালের সম্মুখে পড়ে আছে। হাতে 2 আঙ্গুলের ভাঁজে ট্রেজার লন্ডন এক্সরুফের ব্ল্যাক নামক ব্র্যান্ডের সবচেয়ে ব্যয়বহুল কালো রঙের সিগারেট।
এটি ব্যতীত ভিন্ন কিছু সর্বদা নেশার মত্ত কেকের হাতে তেমন দেখা যায় না। ঠোঁটে সিগারেট ছুঁয়ে সে দীর্ঘ টান দিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়ে, চোয়াল শক্ত করে ভাবগম্ভীর। তার সম্মুখে মধ্যবয়স্ক ব্যক্তিটা খানিকটা ভেতর ভেতর ঘাবড়ে যায়। এই ছেলে কি করতে চাচ্ছে কিছু বুঝতে পারছে না, কিন্তু ভাবগম্ভীর তো সুবিধার নয়। এরই মধ্যে কেকে নির্বিকার ভঙ্গিতে তির্যক এসে বলল, আই অ্যাম কেকে, কেকে চৌধুরী। আমার ইচ্ছের বিরুদ্ধে কথা বলার অধিকার আমি কাউকে দেইনি। কেকে আর কথা না বাড়িয়ে উঠে দাঁড়ালো এবং ব্যক্তিটি আর কোনো কথা শোনার প্রয়োজন মনে করল না। এদিকে সেই মধ্যবয়স্ক ব্যক্তিটি তথা জাভিয়ান হায়দানের চোখমুখ শুকিয়ে গিয়েছে। সে অস্পষ্ট সুরে বলে উঠল, কিন্তু জাভিয়ানের কথা শুরু হবার আগে কেকে পেছনে ঘাড় ফিরে নীরট কণ্ঠে আওড়ালো, আই ক্রিয়েট মাই ওন রুলস অ্যান্ড ব্রেক দেন মাই ওন ওয়ে। এই বলে সে বড় বড় পা ফেলে স্টাডি রুম হতে বের হয়ে যায়। এদিকে জাভিয়ান যেন কোনো মতেই এত বড় ধাক্কাটা সামলাতে পারল না। এই ছেলে কি নিজের বংশসহ তার নাম ধাম ডুবিয়ে ছাড়বে? এটা কোনো মতেই সম্ভব না। এ কোন মুসিবত! দেশে থাকলে সব ঝামেলা নিজের কাছে টেনে আনি এই ছেলে। জাভিয়ান আর নিজেকে সামলাতে পারল না, দ্রুত কাউকে ফোন করলো। শাহ মীর কাহসানের ছেলে আর কাশফি কাহসান নেই, সে এখন হয়ে উঠেছে কেকে। নামটা যতখানি সংক্ষিপ্ত হয়েছে তার চেয়ে সহস্র গুণে বেড়েছে তার পাগলামি, উগ্রতা ও শৃঙ্খলায় জীবনযাপন। এটাকে বশে আনার চিন্তা করা স্রেফ বোকামি হবে। তাই কেকে কিছু করার আগেই তাকে কিছু একটা করতে হবে। নিশ্চিত ভেতরে ভেতরে কেকে কোনো একটা ঝামেলা পাকাচ্ছে, কিন্তু সে কোনো মতেই দুয়ে দুয়ে চার করতে পারছে না। সকালের ব্রেকফাস্ট প্রায় শেষ, অথচ আজ সকালে ব্রেকফাস্টে কেকে আসেনি। জাভিয়ান নিজেও কোনো মতে স্বাভাবিক থেকেছে। কেকের খোঁজ করতে চলেছে খেতে এসে, কিন্তু সে তাকে পায়নি এবং যখন শুনেছে কেকে তখন বাহিরে চলে গিয়েছে, এরপর হতে তার টেনশন আরও বেড়েছে। তবে একদিক থেকে নিশ্চিত, সুইনের ভাবগম্ভীর্য দেখে যতদূর তার বিশ্বাস, সুইন হয়তো এখনও এসবের কিছু জানে না। খেলাটা এত এলোমেলো কেন কে জানে। ঝামেলা কোথায় পাকানো হচ্ছে তা তো তার মাথায় আসছে না। আগে কেকের সাথে সব কিছু ক্লিয়ার করতে হবে, সাথে হয়তো সুইনের সাথেও এবারে এসব বিষয়ে কথা বলতে হবে। কিন্তু এখনও জাভিয়ান বেশ চিন্তিত। এতদিন পর একসাথে সকলে মিলে ড্রয়িংয়ে খাবার খেতে বসলো, তার মনে শান্তি নেই। এদিকে সুইন আর সাদের খাবার খাওয়া শেষ হতেই তারা গল্পে গল্পে ড্রয়িংয়ে হতে উঠে দাঁড়ালো। সুইন একটু খাবার প্লেট গুছিয়ে নিতে লাগলো। এরই মধ্যে বাড়িতে প্রবেশ করলো কেকে। যেভাবে জাভিয়ানের সামনে দেখা দিয়েছিল ঠিক সেভাবেই পোশাকে। কোথা থেকে এলো কে জানে, তবে তাকে দেখে জাভিয়ান খানিকটা অবাক হলো। ভাবগম্ভীর বরাবরের মতো দৃক্ষ হলেও কিছুটা একটা ঝামেলা মনে হচ্ছে। সকাল সকাল তাকে ওসব কথা বলল এই বান্দা, তারপর গিয়েছিল ওটা কোথায়? বাকিদের নজরে সে তেমন বিশেষ না হলেও জাভিয়ানের ঠিক আর চোখে তাকে পরখ করতে লাগলো। এর মধ্যে সদর দরজায় নজর পড়তেই সে বলে উঠল, কি ব্যাপার? তার কথা শুনে সাত নজর পড়তে কেকের উপরে সে বলল, কি রে ব্রো, তুই ব্রেকফাস্ট না করে সকাল সকাল কোথায় গিয়েছিলি? তোর জন্য অপেক্ষা করতে করতে। তার কথা শেষ হতে না দিয়ে বরং তার আগেই কেকে উচ্চস্বরে বলে উঠল, হানি উপরে আয়। এই বলে সে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। এদিকে সাদের পাশে দাঁড়িয়ে থাকা সুইন ফ্যাল করে সবাই দিকে চেয়ে আছে। পাশ থেকে আবারও সাদ ততক্ষণে বলে ফেলল, ও কি তোমায় ডাকলো? জাভিয়ান সংকীর্ণ চায়নিতে সুইনের দিকে দেখছে। তার মাথায় কী চলছে তা বোঝা মুশকিল। এদিকে সুইন খানিকটা চুপ থেকে বলল, হয়তো। তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? উপরে যাও। ব্যাটাকে তো ভালোই সিরিয়াস মনে হলো। সুইন সাদের কথায় থতমত খেলো। এখন আবার উপরে যেতে হবে? লোকটা এই সময় এইভাবে কেন ডাকলো কিছুই তো মাথায় ঢুকছে না। সে নিজেকে কোনো মতে সামলে নিয়ে আওড়ালো, আমি গিয়ে দেখছি। এ বলে সে উপরে চলে গেল। অন্যদিকে জাভিয়ান যতটা পারছে নিজেকে নিয়ন্ত্রণ করেছে। মাথা গরম করলে পরিস্থিতি অন্যদিকে বিগড়ে যেতে পারে। যা করার ঠান্ডা মাথায় করতে হবে। অন্তত সুইনের ভাবগম্ভীর ও তার প্রতি এতটুকু বিশ্বাস আছে। কেকে যদি তাকে ওসব কথা সিরিয়াসলি বলেও থাকে
তাহলে অন্তত এমন প্রস্তাবে সুইন কখনোই রাজি হবে না। সুইন ঘুরে ফিরে শেষ অবধি কেকের রুমের সামনে এসে দাঁড়ায়। দরজাটা খোলা, তবে ভিড়িয়ে রাখা। সে আলগোছে দরজায় টোকা দিয়ে বলল, আসবো? শুনে কথা শেষ হতে না হতে ভেতর থেকে এক গম্ভীর দীর্ঘস্বর ভেসে আসলো, আয়। সুইন মুখ তুলে তাকিয়ে দেখল কেকে উল্টো করে বারান্দার দিকে ফিরে দাঁড়িয়ে আছে। ভাব গম্ভীর খুব একটা সুবিধা ঠেকল না, তবে সে অনুমতি পেয়েই রুমের ভেতর প্রবেশ করলো। আর অমনি কেকে আবারও বলে উঠল, দরজাটা লাগিয়ে দে। তার এহেন শীতল গম্ভীর যে অভিব্যক্তিতে সুইন কিছুটা হকচকিয়ে যায়। তবুও নিজেকে শান্ত রেখে দরজাটা আলগোছে বন্ধ করে দিয়ে পুনরায় তার দিকে ফিরে তাকায়। কোনো সমস্যা হয়েছে কি? আমাকে কিছু করতে হবে? শুনে কথা শেষ হতে না হতেই কেকে তার দিকে ঘুরে ফিরে তাকায়। এলোমেলো কেকের তীক্ষ্ণ দৃষ্টি শুনে যথাসম্ভব নিজেকে শান্ত রাখে। এদিকে আয়। শুন পুনরায় হকচকিয়ে যায়। মন বলছে কিছু একটা ঝামেলা আছে। বেশ খানিকটা দ্বিধা নিয়ে সে কেকের দিকে এগিয়ে যায়। খানিকটা ব্যবধান রেখে দুজন মুখোমুখি হয়ে দাঁড়িয়েতেই কেকে সম্পূর্ণ নির্বিকার ভঙ্গিতে আকপটে বলে ওঠে, ভালোবাসিস আমায়? তার এহেন কথা শুনে ঠোঁট জোড়া ফাঁক হয়ে এলো। সে বিস্ময় নজরে কেকের দিকে তাকিয়ে রইল। এরই মধ্যে কেকে পুনরায় আকপটে বলল, ভালোবাসিস না তাই তো, ইটস ওকে। আমাকে বিয়ে করতে হবে, করবি? শুন যেন এবার হিতায়ত জ্ঞান শূন্য ন্যায় স্তব্ধ হলো। মাথা ঢুকছে না তার। এসব সত্যি নাকি তার দুঃস্বপ্ন? সে কিছুটা সময় নিয়ে কাঁপা কাঁপা স্বরে আওড়ালো, আপনি পাগল হয়ে গেছেন? আপনার হুঁশ আছে? আপনি কি বলছেন? যা বলছি ভেবেচিন্তেই বলছি। বিয়ে করবি কিনা বল। কেকের এমন নির্লিপ্ততায় সুইন পুনরায় হতভম্ব। মানুষ এতটা সাইকো কি করে হয়? কি বলছে না বলছে, আদৌ কি তার হুঁশ আছে? সুইন এই পর্যায়ে ভারী শ্বাস ফেলে বলতে লাগলো, অসম্ভব, আপনি পাগল হয়ে গেছেন। কি বলছেন? আপনার মাথা খারাপ হয়েছে? আর আপনি তো আগে থেকেই পাগল। কি করবেন না করবেন কোনো হুঁশ নেই। কোন মুখে এমন কথা বলছেন আপনি? আপনি কি জানেন এসব কথা বাইরে গেলে কত বড় সর্বনাশ হবে? এই বাড়ির মান সম্মান তো ধুলে মিশে যাবে। হ্যাঁ, আমি জানতাম আপনি উন্মত্ত, উগ্র, বেপরোয়া, সমাজে মানেন না, নিয়মনীতি ধারেন না, কিন্তু তাই বলে আপনার মন মানসিকতা যে এতটা নিচু তা কোনোদিনও কল্পনা করিনি আমি। কেকে সুইনের সব কয়টা কথা নির্বিকার হয়ে শুনে গেল, তবে শেষের কথাগুলো শুনে তার কপালে বেশ খানিকটা ভাঁজ পড়ল। সে বুড়কুটি করে রুক্ষ স্বরে আওড়ালো, 1 সেকেন্ড, আমার মান নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আর আমার মন মানসিকতা নিচু, তা এটা তুই কিভাবে, কোন ভিত্তিতে বললি? তোকে বিয়ে করার চাওয়াটা কি আমার অন্যায় হয়ে গেছে? পাপ করেছি আমি? আবার এটা জিজ্ঞেস করছেন? আপনার সামনে দাঁড়িয়ে থাকতেও তো আমার ঘৃণা হচ্ছে। কতটা নিকৃষ্ট আপনি ভেবে দেখেছেন? আপনি যা চাইছেন তা সত্যি হলে সমাজ কি বলবে? সেই হুঁশ আছে আপনার? এত বছর ভালোই তো ছিলাম, আবার কেন ঝড় তুলতে চাচ্ছেন আপনি? সৈন এক পর্যায়ে এবার নিজেই কেঁদে ফেলল। সে ঠোঁট চেপে নিজেকে সামলালেও কেকে আশঙ্কিক তার সম্পূর্ণ নিকটে এসে তার বাহু শক্ত করে চেপে ধরে বলল, কি বলবে সমাজ? বল কি বলবে? তুই আমাকে বাপ মানিস? হ্যাঁ বল, আমায় মানিস কি না? শুন কোনো মতে কেকের হিংস্র দৃষ্টির দিকে দৃষ্টি মিলিয়ে বলে উঠল, ছি, সরে যান আমার চোখের সামনে থেকে। ওয়াদা করেছি আজ যা বলছেন তা আমি কোনোদিন কাউকে বলবো না। তবুও নিজেকে শুধরে নিন, আমি না হয় আজ এই বাড়ি ছাড়ব। শুনে কথা শেষ না হতেই আশঙ্কিক কেকে নিজের হাতের বাঁধন শক্ত করে শুনকে এক ঝটকায় নিজের সাথে মিশিয়ে নিল এবং তার ভেজা চোখ জোড়া নিজের চোখে মিলিয়ে নিয়ে হিসিয়ে চাপা স্বরে বলে উঠল, এইসব নাটক পরে করবি, আগে আমার প্রশ্নের উত্তর দে। ভালো করে বল, তোর সাথে আমার বিয়ে হলে ঠিক কী কী ক্ষতি হবে? ধর্ম যাবে, জাত যাবে, সমাজ যাবে, কি হবে বল তো? তুই কোনোদিন আমাকে তো তোর বাপ হিসেবে মানতে পারবি না, নাকি কোনোদিন মেনেছিস? তুই মানতে পারবি যে তোর ওই মৃত মায়ের সাথে আমার কোনো সম্পর্ক? কেকের কথা সম্পূর্ণ হয় না, বরং তার আগে শুয়ে নিজের চোখ মুখ ঘৃণতার জন্য খিঁচে নেয়। তৎক্ষণাৎ কেকে ক্ষণিকের জন্য থমকালো, পরক্ষণে আবার চাপা স্বরে বলে উঠল, সোহিন, তোর মা যদি আমার একদিনের বড় কিংবা ছোট হয়, তবুও সে সারা জীবন আমার কাছে নিজের মায়ের মতোই হয়ে থাকবে। তাহলে এই যে সম্পর্কের ঘৃণতা ছড়িয়েছে, এটা কি তবে আমাদের দোষ? বল, আমাদের দোষ কি না?
কেকের চোখ জোড়া হিংস্রতা লালচে হয়ে উঠেছে। তার হাতের বাঁধন এতটাই দীর্ঘ হয়েছে যে শুয়েনের কোমল হাতটা যেন এখন ভেঙেই যাবে। সব মিলিয়ে শুয়েন তার দিকে তাকিয়ে থাকতে থাকতে ফুপিয়ে ঠোঁট চেপে বলে উঠল, আমি তো সত্যিটা জানলেও সমাজ তো মানবে না। ওরা তো। শুয়েনের কথা শেষ হতে না হতেই কেকে আশঙ্কিক তাকে ছিটকে টান দিয়ে দেওয়ালের সাথে দুহাত চেপে ধরে। শুয়েনে ব্যথা কুকড়ে যেতে চোখ মুখ খিচে নেয়। রাগের সময় কেকে নিজের খুব একটা নিয়ন্ত্রণ করতে পারে না, তবু চেষ্টা করছে যেন শুয়েনের ব্যথা না পায়। শুয়েনের দুই বাহু শক্ত করে চেপে কেকে তার সাথে মিশে গিয়ে শক্ত গলায় বলে উঠল, এবার বল, সমাজ কি মানবে না আগে বল। আমি কোনোদিন সমাজ মেনেছি? মানিনি তো। আর যে সমাজ আমাকে জন্ম হতে আমার শৈশব কৈশোর সব ছিনিয়ে নিয়েছে, সেটাকে আমি কি মানব? এই সমাজে আদৌ কখনো কিছু দিয়েছে আমায়? দেয়নি তো। সব ছিনিয়ে নিয়েছে আমার কাছ থেকে। তবে আমি আমার লাইফের ডিসিশন নিতে কেন এই সমাজের ধার ধারবো? যার নাম হয়ে যাক এই সমাজ। আই জাস্ট ফাকিং হেল দিস সোসাইটি। সুইন পুনরায় ফুপিয়ে উঠে বলল, পাগলামি করছেন আপনি। আমি জানি আপনি এতটুকু ও ঠিক বলে ধাঁচবেন না, কিন্তু আমি আপনাকে পছন্দ করি না। আমি বিয়ে করতে চাই না আপনাকে। সুইন বেশ সাহস নিয়ে আধো আধো স্বরে কথাটুকু আওড়ালো। অদ্ভুত এক সংশয়ে তার ভেতরটা তীব্রভাবে কাঁপছে। এদিকে তার কথাটা যেন কেকের কাছে বেশ মজার লাগলো। সে সুইনকে অবাক করে দিয়ে ক্ষীণ তির্যক হাসলো। পরক্ষণে আবারও ডান হাতটা তার বাহুতে হতে সরিয়ে সুইনের কপালে আশেপাশে ছড়িয়ে পড়া এলোমেলো চুলগুলো নিষ্পিকার আঙ্গুলের ডগায় দিয়ে উঠিয়ে দিল। একই সাথে নাকের ডগায় নেমে আসা চশমাটা সামান্য ঠেলে দিয়ে ঠকঠক করে পা দিয়ে মেঝেতে শব্দ করল। সুইন কেবল তার এমন শান্ত উন্মাদের ন্যায় ভাবগম্ভীর সংকীর্ণ চাইনিতে পরখ করল। এরই মধ্যে কেকে ভারী শ্বাস ফেলে সুইনের মাথার কাছে ডান হাতটা ঠেকিয়ে তার মুখের কাছে মুখ এনে হাসকি স্বরে আওড়ালো, I know you don't like me, but will are only my. সুইন স্তব্ধ নয়নে তাকে বিস্ময় সহিতে দেখতে রইল। দুজনের নাকের ডগা একে অন্যের সাথে মিশে গিয়েছে, অথচ কেকে তৎক্ষণাৎ সম্পূর্ণ নির্লিপ্ত ভঙ্গিতে তির্যক এসে সুইনের কাছ থেকে সরে যেতে যেতে কপালে আঙ্গুল ঘষে ঘাড় কিঞ্চিত কাত করে আনমনে গুনগুন করে গেয়ে উঠল, ये नशा ये सहर इस प्यार को हम क्या नाम दूं।